আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুমন প্রাইম টাইমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের হচ্ছে এই তো পদার্থের গঠন ক্লাস 9 এর চ্যাপ্টার 5। এই চ্যাপ্টারটা আছে কত পর্ব 29। তো এই পর্বে আজকে আমরা আলোচনা করব আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে। ঠিক আছে? তো এটা আমরা গত পর্বে বলেছিলাম যে আজকে আমাদের এই পর্বে আলোচনা হবে যে আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে। এখন কথা হইলো যে আপেক্ষিক পারমাণবিক ভরটা তাহলে কি, তাই না? কারণ হচ্ছে একটু চিন্তা করবো যে কোনো কিছুকে যখন আমরা ওজন করি, তাই না, এর ভরটা আমাকে জানতে হয় না, এর ওজনটা আমাকে যে করবো তাহলে এর একক সম্পর্কে আমাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। যেমন ধরো আমরা যখন মানে এককের তো বিভিন্ন রকম একক আছে, এখন আমার প্রয়োজন অনুসারে এককটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন ধরো আমি কোনো একটা সূর্যের ভরই নির্ণয় করবো, ধরো তাহলে সূর্যের ভর বা দেখা যাচ্ছে পৃথিবীর ভর, তো এটা কি সূর্যের সাপেক্ষে বা পৃথিবীর সাপেক্ষে আমরা এটার কত অংশ এটার কত অংশ এইভাবে আমরা সেটা নির্ণয় করি, তাই না? তাহলে এরপর দেখা যাচ্ছে যে এর থেকে ছোট কিছু, যেমন ধরো আমি একটা তিমি মাছ এটার ওজন করব, বা একটা জাহাজ এটার ওজন করবো, তাহলে তুমি কি করবা? গ্রামে করবা, কেজিতে করবা? তাও তো অনেক হয়ে যাবে। তার মানে তখন আমাকে কি করতে হবে? টনে করতে হবে। আমরা জানি যে 1000 কেজি সমান 1 টন, তাই না? এরপর দেখা যাচ্ছে আরো কিছু হিসাব, যেমন ধরো আমরা যখন ধান বা চাল এই টাইপের হিসাব যখন আমরা করি তখন কেজিতে করি, আবার একটু বেশি হয়ে গেলে তখন আমরা মনে চলে যাই, তাই না? কারণ 40 কেজি সমান 1 মন। এরকম একক কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার আরো ছোট যদি নিয়ে চলে আসে, সাপোজ আমি ডাল কিনবো, চিনি কিনবো, তেল কিনবো, তো এগুলো লিটার বা কেজিতে চলে আসে। এরপর দেখা যাচ্ছে যে আমরা আরো যখন ছোট প্রয়োজন হয়, সাপোজ এই যে তেল বা এই যে আমরা যে কোমল পানীয়গুলা খাই, এই কোমল পানীয়তে কিন্তু একটা চিনির পরিমাণ থাকে। যে কোমল পানীয়তে যে অনেক সময় দেখবো যে অনেক নিউজ হচ্ছে যে আপনি এত 1 বোতল কোমল পানীয় খাচ্ছেন 250 গ্রাম, তাহলে দেখা যাচ্ছে যে আপনি 200 গ্রাম চিনি খাচ্ছেন, মানে এই টাইপের কিছু নিউজ দেখবা। আর এই নিউজে দেখা যাচ্ছে যে চিনির পরিমাণ, অর্থাৎ আমাদের কোমল পানীয় আছে, এই কোমল পানিতে চিনির পরিমাণ অনেক বেশি এবং এটা আমার শরীরের জন্য ক্ষতিকর। তো এটা বোঝানোর জন্য তারা বারবার বলছে কি এত গ্রাম চিনি, এত গ্রাম চিনি। তার মানে কি এখানে গ্রাম আমার প্রয়োজন, এখানে কেজিতে হিসাব করলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। প্রয়োজন নাই তোমার কেজি, তাই না? ঠিক একইভাবে আমি যদি বলি আরো ছোট হিসাব যদি আমার প্রয়োজন হয়, আরো ছোট হিসাব, যেমন ধরো এই যে আমাদের যে ঔষধগুলা খাই, তাই না, বিভিন্ন মেডিসিন গুলা নেই, তাহলে এই মেডিসিন গুলা যে সাসপেনশন গুলা থাকে এগুলো কি প্রায় মিলিগ্রামে থাকে, তাই না? মানে গ্রামেরও ছোট। তাহলে এই যে মিলিগ্রামে থাকছে, তাহলে আমার কি মিলিগ্রাম প্রয়োজন, আমি এখানে কেজি টন এগুলো হিসাব করলে তো হবে না। তাহলে আমার প্রয়োজন অনুসারে কি হচ্ছে, আমার এককটা চেঞ্জ হচ্ছে। ঠিক একইভাবে যখন দূরত্ব মাপবো তখন কি আমার একক চেঞ্জ হয়ে যাবে না? তখন কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে। এখন কথা হলো তাহলে আমার সাপোজ ধরো এই যে মিটার, কেজি, এই কতগুলো কই থেকে আসছে, বা 1 মিটার কতটুকু হবে, এর যে স্ট্যান্ডার্ড মান কতটুকু, এটা তুমি কেমনে হিসাব করবা, কেমনে বের করো, বা কেমনে ধরে নেওয়া হয়েছে যে এতটুকু জায়গাতে বা এতটুকু হইলে আমার হচ্ছে এটা 1 মিটার হবে? মানে এটা কোনো একদিন তো শুরু করতে হয়েছিল। তাহলে এই শুরুটা কিসের উপর বেস করে তৈরি করা হয়েছিল এই এককটা? তাহলে এটার এককটা বেশ শুরু করা হয়েছিল, একটু দেখো। 1 মিটার, 1 মিটার সমান সমান আসলে আলো 1 সেকেন্ডের 299792458 ভাগের 1 ভাগ সময়ে। আমি কি বললাম? আমি যদি 1 সেকেন্ড সময়টাকে 299792458 ভাগ করি, করার পরে 1 ভাগ, অর্থাৎ 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করে শূন্য মাধ্যমে, কি বললাম? শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের এত ভাগের, অর্থাৎ আমি 1 সেকেন্ডকে এতগুলো ভাগ করব, ভাগ করার পর 1 ভাগ যতটুকু হবে না, এতটুকু সময়ে আলো শূন্য মাধ্যমে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমি কি বলি? 1 মিটার, তাই তো? আর মিটারের হিসাবটা এখান থেকে আসছে, মানে এতটুকু তাহলে মিটার, অর্থাৎ আলো যতটুকু গেল, কতটুকু গেল হিসাবটা আমি পাইলাম, আর এখান থেকেই তখন মিটার হবে এতটুকুতে, আর এরপর আছে 1000 মিটার 1 কিলোমিটার হবে, এইভাবে হিসাবগুলো আস্তে আস্তে আছে। আর কথা হলো এই যে 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড বলছি, এটাও তো কোন এক সময় শুরু করতে হয়েছিল, তাই না? মানে 1 সেকেন্ডের হিসাবটা আবার কেমন করে ধরা হয়েছে যে কতটুকু সময়ে 1 সেকেন্ড হবে, এই হিসাবটা কতটুকু, এইটা কেমন করে হিসাব করা হয়েছে? এটাও কিন্তু হিসাব করা হয়েছে। এই যে দেখো আমি লিখে রেখেছি যে সিজিয়াম 133, অর্থাৎ এই সিজিয়াম 133 এই পরমাণুটা
9192631770 এতটি স্পন্দন সম্পূর্ণ করতে যতটুকু সময় নেয় এই সময়টুকুকে 1 সেকেন্ড ধরে নেওয়া হয়েছে। এরপর এভাবে হিসাবটা আগিয়েছে। আমি কি বোঝাতে পারলাম? অর্থাৎ সিজিয়াম 133 এই পরমাণুটা এই যে এতগুলা, অনেকগুলা কিন্তু, হ্যাঁ, তাহলে এই যে 9192631770 এতটি স্পন্দন সম্পূর্ণ করতে যতটুকু সময় লাগে অতটুকুকে আমরা 1 সেকেন্ড হিসাবে কি করেছি, কাউন্ট করেছি বা 1 সেকেন্ড হিসাবে ধরে নিয়েছি। এরপর এভাবে হিসাবটা আগিয়েছে। তাহলে আমার প্রয়োজন অনুসারে এগুলো কি ধরে নেওয়া হয়েছে বা এমনি কোনো না কোনো ভাবে প্রত্যেকটা জিনিস এসেছে, তাই তো? তাহলে এই যে প্রত্যেকটা জিনিস আসলো, তার মানে এবার এই যে পরমাণু তো খুবই ছোট জিনিস, তাহলে এটা কি পরমাণু। তাহলে এর যে ভর 133 এইটা আবার কিসের বেঁচে ধরা হয়েছে? এটা ভর না, সিজিয়ামের ভর কত? 133, মানে এই ক্ষেত্রে তাহলে 133। তাহলে এই ভরটা তুমি আবার কি দিয়ে হিসাব করবা? এটাও তো হিসাব করার জন্য কিছু না কিছু তোমাকে ধরে নিতে হবে। তাহলে এটা ধরে নেওয়া হয়েছিল প্রায় 1961 সালে। 1961 সালে অক্সিজেন 16, অর্থাৎ আগে অক্সিজেন 16 এর বেজ করে, অর্থাৎ এর সাপেক্ষে বাকি পরমাণুগুলোর হিসাব করা হয়েছিল। ভালো করে খেয়াল করো যে এটার সাপেক্ষে কতটুকু হচ্ছে, এটার তুলনায় ওটা কতটুকু ভারী, এটার তুলনায় ওটা কতটুকু হালকা, এই হিসাব করে ধরে নেওয়া হতো আগে পরমাণু ভরগুলা। কত সালে? 1961 সালে কথা বলছি, মানে 61 সাল আগে। 1961 সাল থেকে তখন এই যে হিসাবগুলা বা দেখা যাচ্ছে সিজিয়াম 133 বা এই যে পরমাণুর হিসাবের ভরটা কতটুকু হবে, এইটা ওই অক্সিজেনের সাথে হিসাব না করে, ওর সাপেক্ষে না করে আমরা কিসের সাপেক্ষে করা শুরু করলাম? আমরা শুরু করলাম কার্বনের সাপেক্ষে গোনা শুরু করলাম। কিসের সাপেক্ষে? কার্বনের সাপেক্ষে তখন আমরা গোনা শুরু করলাম যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভরের তুলনায় এটা কত গুণ ভারী বা কত গুণ হালকা, এর উপর ডিপেন্ড করে আমি প্রত্যেকটা পরমাণুর কি ভর দিচ্ছি। তাহলে এই বেস করেই কিন্তু এই হিসাবটা এখানে লেখা হয়েছে। আমি বুঝতে পারলাম? এর মাথার মধ্যে আবার এটা নিয়ে আসলে যে কোনটা আগে আবিষ্কার হয়েছে কোনটা পরে আবিষ্কার হয়েছে, তাহলে মাথা কিন্তু শেষ হয়ে যাবে। কারণ এটার আর মানে শুরু হবে ঠিকই, কিন্তু শেষ আর হবে না যে কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, কোনটার আগে কোনটা আবিষ্কার হয়েছে, এইভাবে চিন্তা করলে হবে না। ঠিক আছে? তুমি জাস্ট চিন্তা করো যে এই যে ভরগুলা হিসাব করবো পরমাণুর, খুবই ছোট একটা জিনিস না। এটা তো কেজি বা টন, মন, এইগুলাতে হিসাব করলে তো হবে না। তাহলে এগুলা তো আমি হিসাব করতে হবে খুবই ছোট একটা মান নিয়ে। ঠিক আছে? তাহলে এটা কিসের সাপেক্ষে ধরে নেব? আমি ভালো করে খেয়াল করো, কিসের সাপেক্ষে আমি ওজন করব? এটা হচ্ছে কি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের তুলনায় এটা কত গুণ ভারী বা কত গুণ কম, এই হিসাবে আমি ধরে নেব। ঠিক আছে? এই হিসাবে। তাহলে এখন কথা হলো যে আচ্ছা, এই কার্বন 12 অংশের ভরের 1/12 অংশের ভরটা কতটুকু, এটার মানটা হবে এই যে এত 1.661 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। অর্থাৎ কার্বন যে 12 আইসোটোপটা আছে না, কার্বন যে 12 আইসোটোপটা আছে না, এই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। ঠিক আছে? মানে প্রায় 12 দ্বারা ভাগ করলে যে মানটা আমি পাবো সেই মানটা হচ্ছে এটা। তাহলে এই ভরের সাপেক্ষে কোন একটা পরমাণু কত গুণ ভারী, কত গুণ হালকা, আমি হিসাব করব এইভাবে। আর এইটাকে এক কথায় বলা হয় অ্যাটমিক মাস ইউনিট বা এএমইউ। তুমি সংক্ষেপে এটাকে শুধু ইউও বলতে পারো, কোনো সমস্যা নাই, বাট আমি সাধারণত কি বলি এএমইউ। ওকে? বা তুমি যদি ইউ বলো কোনো সমস্যা নাই, কি কথা। তাহলে এক অ্যাটমিক মাস ইউনিট সমান সমান 1.66 ইনটু 10 ইনভার্স 27 কেজি। ওকে? এবং এই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর হচ্ছে এটা। ওকে? আর এটার সাপেক্ষে কোনটা কত গুণ ভারী কত গুণ পাতলা, এইভাবে হিসাব করব। ওকে? আর কথা হলো এইটা কি এই হিসাবটা ওই যে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এটাই আছে? ব্যাপারটা এরকম না। আমি বললাম কি 1961 সালের আগে কত অক্সিজেন 16 এর উপর বেস করে হিসাবগুলো করা হতো। তাহলে এই যে কোনো কিছুর উপর বেস করে হিসাব করা, কোনো কিছুকে ধরে নিয়ে হিসাব করা, এই ব্যাপারটাই তো আপেক্ষিক বা আপেক্ষিকতা। তাহলে আপেক্ষিক জিনিসটা কি বুঝতে পারছো? যে কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছু কতটুকু পরিবর্তন হলো নাকি হলো না, এই যে ব্যাপারটা, একটা সাপেক্ষে যখন আরেকটা কিছু প্রকাশ করবো সেটা তো আপেক্ষিকতা, তাই না? তাহলে এই কারণে এর নাম দেওয়া হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ কোনো কিছু পরম না কিন্তু। কারণ আমরা কিন্তু বারবার একটা উদাহরণ সবসময় মাথায় থাকে যে এই যে তুমি যে দাঁড়িয়ে আছো এখন,
কারণ আমি যদি তোমাকে বলি তুমি এখন ঘুরছো, তাহলে কথাটা কি সত্য? হ্যাঁ, কথাটা কিন্তু আপেক্ষিকভাবে সত্য। তুমি যে দাঁড়িয়ে আছো এটা কি পরম? একদম পরম না, কিন্তু দাঁড়িয়ে আছো, স্থির আছো, ভালো কথা। তার মানে তুমি কি আসলেই স্থির আছো? এটা কি একদম সত্য কথা? একদম সত্য কথা কিন্তু না। কেন? কারণ পৃথিবী তখন ঘুরছে। তাহলে পৃথিবী যেহেতু ঘুরছে আর পৃথিবীর ওপরে পৃষ্ঠে তুমি দাঁড়িয়ে আছো, এর মানে হলো তুমিও ঘুরছো, তাই না? তার মানে পৃথিবীর সাপেক্ষে তুমি ঘুরছো, বাট তুমি যে দাঁড়িয়ে আছো, তাহলে এবার তোমার সামনে যে দেয়ালটা আছে বা যদি কোনো টেবিল থেকে থাকে, যদি বেড থেকে থাকে, তাহলে তার সাপেক্ষে তুমি কিন্তু আবার স্থির আছো, তাই না? তার মানে আপেক্ষিক ব্যাপারটা কি? কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছু পরিবর্তন হওয়া। তার মানে পৃথিবীতে কোনো কিছুই কি পরম কিন্তু না, চাইলে পরম বলতে পারবা না। তার মানে আপেক্ষিক ব্যাপারটা বুঝতে পেরেছো? আপেক্ষিক ব্যাপারটা মেবি বোঝার কথা। ওকে, মানে একটা সাপেক্ষে আরেকটা পরিবর্তন হয়। তাহলে এই জায়গাতে কার্বনের সাপেক্ষে কোনো কিছু, যেহেতু কার্বন 12 আইসোটোপের সাপেক্ষে কোনো কিছু আমি নির্ণয় করছি, হিসাব করছি, তার মানে যে পারমাণবিক ভরটা আমি হিসাব করব কার্বন 12 আইসোটোপের তুলনায় বা এর সাথে, কারণ এই ব্যাপারটা কি আপেক্ষিক পুরো ব্যাপারটা, এই কারণে নামটা দেওয়া হয়েছে আপেক্ষিক পারমাণবিক ভর, তাই তো? তাহলে এতটুকু নিয়ে কোনো প্রবলেম নাই। আর কথা হলো যে স্যার আগে তো অক্সিজেন ছিল, তো ওটাকে চেঞ্জ করা কি দরকার ছিল? তো চেঞ্জ করা দরকার ছিল ওইটা, এই যে হিসাবগুলো আমরা করব বা এই যে এগুলো লিখে রেখেছি, এগুলো কি একদম অ্যাকুরেট? অ্যাকুরেট কিন্তু না, মানে আনুমানিক বা কাছাকাছি, মানে আপেক্ষিক একটা ব্যাপার, একদম পরম না কিন্তু। তার মানে এই ক্ষেত্রে যে হিসাবটা আমরা করতাম সেটার এই যে ডিফারেন্সটা একটু বেশি মনে হইতো, বা হিসাব করে একটু কিছু কিছু জায়গাতে অসুবিধা মনে হইতো। তো এই কারণে সেটাকে চেঞ্জ করে কার্বন 12 আইসোটোপের সাপেক্ষে সেটা ধরা হলো। এর আর একটা কারণ আছে, কারণটা হচ্ছে এই কার্বন 12 এর ক্ষেত্রে খেয়াল করে দেখবা 6টা প্রোটন আছে, এর 6টা ইলেকট্রন আছে এবং 6টা কি আছে, নিউট্রন আছে, তাই না? এই সবগুলো মিলে গেছে না? তো এই ক্ষেত্রে হিসাব করতে সুবিধা হয়, ভাগ করতে সুবিধা হয়, তাই না? এই একটা কারণ। এবার কথা হইলো যে স্যার আপনি তো গত ক্লাসে যখন বা এর আগের ক্লাসে প্রায় 27 নম্বর পর্বে আইসোটোপ শিখালেন, তখন আপনি দেখালেন কার্বন 12, কার্বন 13, কার্বন 14, এই তিনটা আইসোটোপই আছে, তাই না? তাহলে এই তিনটা আইসোটোপের মধ্যে কেন কার্বন 12 নেওয়া হইলো, কার্বন 13, কার্বন 14 কেন নেওয়া হইলো না? এরও কিন্তু একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে প্রকৃতিতে যত কার্বন পাওয়া যায় সবকিছু মিলাইয়া দেখা যাচ্ছে 100%। তার মানে এই কার্বন 12 আইসোটোপটা পৃথিবীতে পাওয়া যায় দেখা যাচ্ছে যে 98.99%, অর্থাৎ 100 ভাগের মধ্যে 98.99%ই হচ্ছে কার্বন 12। বাকি যে আরো দুইটা কার্বন আছে, কার্বন 13 আর কার্বন 14, কার্বন 13 পাওয়া যায় 1.0699%, আর কার্বন 14 পাওয়া যায় লেস দেন 0.0001%, অর্থাৎ এরকম। এ কারণে এই দুইটা কার্বনকে আবার কিন্তু স্থায়ী কার্বনও বলা হয়, ঠিক আছে, বা স্টেবল, মানে এরা পৃথিবীতে আসলেই বিরাজ করে এবং ভালো মতো মানে ধরে নেওয়া হয়। কিন্তু এইটা ওই নাই বললেই চলে, পাওয়া যায় না বললেই চলে, খুবই কম। আর এই তিনটাকে মিলাই আমরা কি কার্বন বলি, তাই না? তার মানে হলো এই কার্বনটা, কার্বন 12টা পৃথিবীতে যেহেতু অনেক বেশি পরিমাণ পাওয়া যায়, এই কারণে ধরে নেওয়া হয়েছে কার্বন 12 কে, তাই না? কারণ বেশি পাচ্ছি আর বেশি স্থায়ী, আর তুলনামূলক এগুলো কম। আর এই যে কার্বন 14 স্থায়ী না, এগুলো ধরাই যায় না হিসাবে, মানে দেখতে পাচ্ছ পাওয়া যায় খুবই কম, মানে 0.0001%ও না, এরকম, মানে লেস দেন। আমি কি বুঝাতে পেরেছি ঘটনাটা? এই কারণে কার্বন 12 কে ধরে নেওয়া হয়েছে এসব কিছু ব্যাপারের কারণে। ওকে, তাহলে এখন আমি কি বললাম যে এই যে আমরা হিসাবগুলা করি সেটা কত, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভরের সাপেক্ষে, তাই তো? এটা কত গুণ ভারী বা কত গুণ হালকা। তাহলে এবার আমি যদি এই কার্বনেরই হিসাব করি, এই কার্বনেরই যদি আমি হিসাব করি যে এর আসলে ভরটা কত, তাহলে তুমি যখন তোমার পর্যায় সারণীটা খুলবা বা তোমার 6 নাম্বার চ্যাপ্টারে একটা ছক আছে সুন্দর, এই ছকটা যখন খুলবা তখন দেখবা যে কার্বন যে 12টা আছে, তো এইটা ভর দেওয়া আছে 12, তাহলে 12 একক 12 ইউনিট, বা যেটাকে তুমি কি বলতে পারবে অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এই হিসাবগুলো তো এটার সাপেক্ষেই করা, তাই না? এটার সাপেক্ষেই করা। তাহলে এবার যদি আমি এর 6টা প্রোটন, 6টা নিউট্রন, 6টা ইলেকট্রন একসাথে যোগ করে হিসাব করি, তাহলে হিসাব অনুযায়ী 12 অ্যাটমিক মাস, 12 দেখা যাচ্ছে অ্যাটমিক মাস ইউনিট আসার কথা। কথাটা একটু বোঝার চেষ্টা করো, একটু খেয়াল করো। আমার কার্বন 12,
তার ভরটা 12 অ্যাটমিক মাস ইউনিট আসার কথা। কখন? কারণ আমি জানি একটা কার্বনের মধ্যে প্রোটন থাকে 6টা, আমার ইলেকট্রন থাকে 6টা এবং আমার নিউট্রন থাকে 6টা। তাহলে এবার 6টা প্রোটনের ভর যদি আমি যোগ করি, 6টা ইলেকট্রনের ভর যদি যোগ করি 6টা নিউট্রনের ভরের সাথে, তাহলে টোটাল আমি যে মানটা পাবো সেটা 12 হওয়ার কথা, এত অ্যাটমিক মাস ইউনিট, তাই না? তাহলে এই যে আমার যে ইলেকট্রনটা আছে, সরি, আচ্ছা, দেখা যাচ্ছে যে একটা ইলেকট্রন আছে, তার ভরকে যদি আমি অ্যাটমিক মাস ইউনিটে কনভার্ট করে নিয়ে 6 দিয়ে গুণ করি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ঠিক একইভাবে যদি তার ইন্ডিভিজুয়াল ভরকে অ্যাটমিক মাস ইউনিটে কনভার্ট করে এই 6 দিয়ে গুণ করে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কি আসলে আমি 12 পাবো নাকি পাবো না, এইটা আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো আমি কত পাচ্ছি। চলো আমরা হিসাবটা করে দেখি। তাহলে আমার কি আসার কথা? আমার আসার কথা কার্বন 12 যে মৌলটা আছে, এই মৌলের ভর আসার কথা 12 অ্যাটমিক মাস ইউনিট, তাই তো? বাট আসে কি না আমাকে হিসাব করে দেখতে হবে। মানে কথা বলে যদি না বুঝে থাকো, যদি কনফিউশন থেকে থাকে, আমাকে এই প্রশ্নটা একটু লিখতে হবে। তাহলে আমি আরো আমার সাধ্যমতো চেষ্টা করব এটা সলভ দেওয়ার। ঠিক আছে, একটু খেয়াল করো। তাহলে এবার আমি ফার্স্ট যে কাজটা হবে, যদি অ্যাটমিক মাস ইউনিটে বা শুধু ইউতে আমি হিসাব করব, মানে প্রত্যেকটা ইলেকট্রনকে, প্রত্যেকটা প্রোটনকে আর প্রত্যেকটা নিউট্রনকে আমাকে কি করতে হবে? অ্যাটমিক মাস ইউনিটে কনভার্ট করে নিতে হবে, নইলে তো আমার হিসাব ওই অ্যাটমিক মাস ইউনিটে আসবে না। কেজিতে করলে কি আসবে? আসবে না। যদি আমি কনভার্ট করতেই চাই তাহলে আমার কি করতে হবে? ওই যে আমি কি জানি, আমি জানি যে ইলেকট্রনের ভর ছিল 9.11 ইনটু 10 ইনভার্স 31 কেজি, এটা ছিল। তাহলে এইটাকে যদি আমরা এই মান দিয়ে ভাগ দিই 1.661 ইনটু 10 ইনভার্স 27 কেজি, তাহলে এবার তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে এটা। আমি কি বোঝাতে পারলাম? মানে আমার কেজি থেকে কিসে চলে গেল? অ্যাটমিক মাস ইউনিটে। অর্থাৎ এটা কি অ্যাটমিক মাস ইউনিটটা, এটার সাপেক্ষে এটা কত গুণ হালকা বা ভারী, সেটাই তো। ওকে, ঠিক একইভাবে তুমি যখন এই যে একটা প্রোটনের ভরকে অ্যাটমিক মাস ইউনিটে কেমনে কনভার্ট করবা? ওই তো আমরা যে আগের ভরটা জানতাম, আগে কি শিখেছিলাম? ওই শুরুর দিকে আমরা শিখেছিলাম একটা প্রোটনের ভর মেবি 1.673 ইনটু 10 ইনভার্স 27 কেজি, তাই তো? তাহলে এটাকে তুমি যদি এবার এই যে অ্যাটমিক মাস ইউনিটের যে কার্বন 12 আইসোটোপের 1/12 ভরের যে অংশ ভর, সেটা হচ্ছে 1.661 ইনটু 10 ইনভার্স 27 কেজি। তাহলে এবার তুমি যে মানটা পাবা সেটা এটা। এরপরে ঠিক একইভাবে তুমি যখন একটা নিউটন ভর 1.675 ইনটু 10 ইনভার্স 27 কে 1.661 ইনটু 10 ইনভার্স 27 দ্বারা ভাগ দিবা, তখন তুমি এই মানটা পাবা। অবশ্যই তুমি পাবা, হয়তো লাস্টের দিকে একটু কিছু কম বেশি হতে পারে তোমার ক্যালকুলেটরে, কারণ এর পরেও তো কিছু সংখ্যা ছিল, 3 এর পরে, এরপরে যে 5 এর পরে কিছু সংখ্যা ছিল, তাই না? ছিল তো, ওগুলো তো ধরি নাই। যদি ধরতাম তাহলে দেখা যাচ্ছে এক্সাক্ট এরকমই কিছু একটা আসতো, বাট একটু লাস্টের দিকে কম বেশি হতে পারে। বাট যদি একেবারে অচেনা কোনো মান আসে, তাহলে মানে তুমি ক্যালকুলেটর চাপতে ভুল করছো। ঠিক আছে, তাহলে ক্যালকুলেটর একটু চেপে দেখো আসলে এই মানগুলো আসছে কিনা। অবশ্যই এই মানগুলো আসবে, হয়তো লাস্টে একটু কম বেশি হতে পারে, 1 ডিজিট, ওকে, বাট এরকম একটা মান আসবে। বাট একদমই যদি অচেনা কোনো মান আসে, তার মানে তুমি ক্যালকুলেটর চাপতে ভুল করেছো। ওকে ওকে, তাহলে এবার দেখো আমরা একটা ইলেকট্রন, একটা প্রোটন আর একটা নিউট্রনকে অ্যাটমিক মাস ইউনিটে বা শুধু ইউনিটে বা ইউতে কনভার্ট করে ফেললাম। ওকে, তাহলে এবার চলো আমরা হিসাব করে দেখি তো এই মানটা কত আসে। ওকে, তাহলে এবার দেখা যাচ্ছে যে কার্বন 12, ওকে, তার মানে আমার কি আছে ভালো করে খেয়াল করে দেখো। কার্বন 12 এর ক্ষেত্রে আমার 6টা আছে ইলেকট্রন, যোগ আমার 6টা আছে প্রোটন, যোগ আমার 6টা আছে নিউট্রন, তাই তো? তাহলে এবার আমি 6 কে যদি কমন নিই, তাহলে একটা ইলেকট্রন যোগ এই যে একটা প্রোটন, এখানে থাকে একটা নিউট্রন। ওকে, তাহলে এবার 6 দ্বারা যদি আমি গুণ করি, তাহলে হচ্ছে ইলেকট্রনের কত আসছে? 0.0004858 প্লাস প্রোটনের ভর কত আসছে? 1.0072776, তারপর প্লাস একটা নিউট্রনের ভর কত আসছে? 1.008664, এত। তাহলে এই টোটালটাকে আমি যদি এবার হিসাব করি তাহলে আমার কত আসবে একটু, আচ্ছা সরি আমার ক্যালকুলেটর কই গেল?
ওকে, আমি দেখো ক্যালকুলেটর চাপিয়ে একটু দেখো সেটা কত আসছে পয়েন্ট, এটা আমি যোগ করে ফেলি, পরে গুণ করবো 6। তাহলে কি করব যে 0.00054858, ওকে, তারপর যোগ 1.007276, তারপরে প্লাস 1.008664, ওকে। আমি যদি এটাকে ক্যালকুলেশন করি আসছে 2.01, মেবি আসছে এইটা কত 2.01648858, এটাকে আমি 6 দ্বারা গুণ করব, গুণ 6, তাহলে আমার এখানে মান আসছে 109893148, ওকে। তাহলে এত অ্যাটমিক মাস ইউনিট। আচ্ছা, এলাকা মনে হয় দেখা যাচ্ছে কিনা, তারপর আমি এখানে একটু লিখে দিই। তাহলে আমি কত মান পাইলাম ওকে, আমি একটু এই সাইডে লিখে দিই, আমি এটা একটু মুছে দেব, ওকে। তাহলে কত আসছে এখানে আমি যে মানটা পাইলাম সেটা হচ্ছে 0.09, এরপরে 8, তারপর 93148, এত অ্যাটমিক মাস ইউনিট, তাই তো? তাহলে আমি কার্বন 12 যে মৌলটা আছে সে পরমাণুর ভরটা আমি কত পাইলাম, ভরটা পাইলাম 12 কত 0.9893148 এত অ্যাটমিক মাস ইউনিট, তাই তো? তাহলে এবার কথা হচ্ছে আমার যে বইটা আছে পর্যায় সারণীতে সেখানেও লেখা আছে কার্বনের ভর 12, এখানে আমরা বারবার পড়ছি কার্বনের ভর 12, এই যে আইসোটোপ যখন পড়ছি তখন আমরা দেখছি কার্বনের ভর 12, কিন্তু আমি যখন হিসাব করছি আলাদা আলাদা ভাবে, ভাবে খেয়াল করো, আলাদা আলাদা ভাবে, অর্থাৎ প্রোটনের ভর, নিউট্রনের ভর এবং ইলেকট্রনের ভর একসাথে যোগ করলাম, তার মানে একটা জিনিসের মধ্যে যা আছে, মনে করো তোমার ব্যাগের মধ্যে সাপোজ মনে করো 1 কেজি চাল আছে, 1 কেজি ডাল আছে, 1 কেজি চিনি আছে, তো টোটাল ব্যাগটার ওজন কত হবে? 3 কেজি হওয়ার কথা, তাই তো? 3 কেজি হওয়ার কথা। তার মানে কি আমার প্রোটনের ভর, নিউট্রনের ভর এবং ইলেকট্রনের ভর যোগ করলে আমার 12 আসার কথা, 12 আসার কথা, 12 আসার কথা, কিন্তু 12 না এসে এর পরে কিছু পরিমাণ মান চলে আসছে না, এই মানগুলো চলে আসছে না। তাহলে এই মানগুলো মানে কি একটু বেড়ে গেল না? একটু বেড়ে গেল কেন? কারণ এটা প্রায় প্রকৃত মান, মানে প্রকৃত মানের কাছাকাছি, মোটামুটি এক্সাক্ট তো মান পাওয়া যাবে না, বাট এটাকে আমরা প্রকৃত মান বলতেই পারি, তাহলে এটা আমার প্রকৃত মান, ওকে। কিন্তু এখানে যেটা লিখছি সেটা মোটামুটি একটা বলতে গেলে গড় মান, হ্যাঁ। এখন এই শক্তিটুকু কই গেল, এই ভরটুকু কই গেল? হারে যাওয়ার কথা তো না। তাহলে এই ভরটুকু ভালো করে একটু খেয়াল করে দেখো, নিউক্লিয়ার শক্তি নামে একটা শক্তির কথা কি কখনো শুনেছো? নিউক্লিয়ার শক্তি, হ্যাঁ, পারমাণবিক শক্তি বা ওই যে নিউক্লিয়ার বোমা হ্যান ত্যান, বা নিউক্লিয় শক্তি, এই নিউক্লিয়ার শক্তি বা নিউক্লিয়ার শক্তি অবশ্যই শুনেছো। এই নিউক্লিয়ার শক্তিটা কি? অর্থাৎ এই যে আমার নিউক্লিয়াস, এটা আমার পরমাণু, তাই না? তাহলে এই জায়গাটার মধ্যে আমার কি আছে? প্রোটন আছে, আমার কি আছে? নিউট্রন আছে, আছে তো? তাহলে এই প্রোটন আর নিউট্রন একে অপরকে কি করে? আকর্ষণ করে না? একে অপরকে কি করে? আকর্ষণ করে তো। তাহলে এই আকর্ষণ বলের মানটা কতটুকু হবে? এই আকর্ষণ বলের মানটা হবে যদি আমি বলি এই যে এই পরিমাণটা, অর্থাৎ E=mc²। কোনো কিছুর ভর যদি কমে যায়, কতটুকু কমে গেল, তাকে যদি আমি আলোর বেগ দিয়ে, আলোর বেগের স্কয়ার দিয়ে গুণ করি, তাহলে কিছু পরিমাণ শক্তি পাবো। ওই শক্তি দিয়ে এরা একে অপরকে আঁকড়ে ধরে আছে। তাহলে এই শক্তির হিসাবটা আমি কই থেকে পাইলাম? এটা হচ্ছে আইনস্টাইনের বিখ্যাত একটা সূত্র, থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিক যে তত্ত্বটা ছিল সেখান থেকে এই সূত্রটা আসছে। আর এই সূত্র থেকে আমি হিসাব করতে পারি যে আমার এখানে কি পরিমাণ ভর দিলে কি পরিমাণ শক্তি নির্গত হবে, কি পরিমাণ শক্তি নির্গত হবে। আমি কি বোঝাতে পারছি? আর এই থিওরির কারণেই কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো যাই হোক, এটা অনেক মারাত্মক কিন্তু একটা সূত্র। এটার উপর বেস করে কিন্তু এই যে বোমাগুলো তৈরি হচ্ছে না, এই ব্যাপারগুলো কিন্তু তৈরি হচ্ছে, যে নিউক্লিয়ার পারমাণবিক বোমাগুলো তৈরি হচ্ছে এই সূত্রের উপর বেস করে। কি পরিমাণ ভর কমে যাচ্ছে, সম্পূর্ণ ভরটা কি শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন কথা হলো, এখানে যে পরিমাণ আমি ভর কম পাইলাম, ওই ভরটা কোথায় আছে, কি কারণে লস হয়েছে? লস হয়েছে ওই যে
কেন্দ্রে যে প্রোটন আছে আর নিউট্রন আছে এরা একে অপরকে একটা শক্তি দ্বারা আকর্ষণ করে আছে, এই আকর্ষণ শক্তির যোগান দিতে গিয়ে এই পরিমাণ ভর কমে গেছে। আর আমি জানি যে এই ভরকে শক্তিতে কনভার্ট করা যায়, তাই তো? তার মানে আমি আনসারটা পাইলাম। ওকে, তার মানে আমাদের বইয়ে যে মানগুলো লেখা আছে সেটা মোটামুটি একটা এভারেজ মান, বা ওই যে E=mc², এই শক্তিটুকু বাদ দিয়ে যে হিসাবটা সেটা লেখা আছে। ওকে, আশা করছি এই আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। এরপর যদি থাকে কোনো ব্যাপারে কনফিউশন থাকে, একটু এই ভিডিও নিচে একটু লেখো যে কি প্রবলেম হচ্ছে, তাহলে আমি সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর প্রত্যেকটা ভিডিও কি করবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। লাইক করলে কি হবে, ভিডিওর বা ইউটিউবের অ্যালগোরিদম বুঝে যাবে যে এটা একটা হেল্পফুল ভিডিও, তাহলে এটা নিজে থেকে ইউটিউব অন্য কারো কাছে পাঠিয়ে দিবে যার এটা প্রয়োজন আছে। এবং তোমরা যদি মনে করো যে আমার এই ভিডিওগুলো একটু হলেও তোমাদের হেল্প করছে, তাহলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত। তাহলে নেক্সট যে পর্বটা হবে 30 নাম্বার পর্ব, সেই পর্বে আমি বেশ কিছু আইসোটোপের ভর নিয়ে এবং এদের কিছু ভর ত্রুটি নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নেক্সট 30 নাম্বার পর্ব, যেখানে আমাদের আলোচনা হবে বিভিন্ন ধরনের আইসোটোপের ভরের ত্রুটি নিয়ে। তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।